রক্ত ঝরছে, তাতে অবধি নজর নেই ওর। চোখ মুখ খিচে যা মন চায় তাই বলে গিয়েছে কৃতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে গুমোট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বললি তুই? আবার বল। কৃতিকের গুরু গম্ভীর পুরুষালী প্রতিটি কথার ভাঁজে ভাঁজে উপচে পড়ছে কর্তৃত্ব আর কঠিন শাসন। ওরও তাতে ভরকালো, জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে কৃতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের দিকে আর চোখে চেয়ে রইল শুধু। অরুকে অনুসরণ করে কৃতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরো খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তির্যক কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকু বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জানিস তোর জন্যই যে আমি এমন? অরু কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে আর কৃতিককে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। ওরও চুপ করে আছে দেখে কৃতিক আচমকা ওকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি, তখন থেকে তোর প্রতি আসক্ত আমি। এই রূপ এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখনও। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুয়ে রাখা মাথাটা অকস্মাৎ তুলে ওর চোখে চোখ রাখল অরু। কৃতিক তির্যক হেসে বলল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করব বলতো? নারী জাতির উপরে এক আকাশ সম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তোর হৃদয়টা পেঁজা তুলোর মতন নরম আর উষ্ণ। আবার কঠিন বরফের মতো শীতল নিশ্চিব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতে উপরওয়ালা বোধহয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজও আমাকে পুলকিত করে অরু। ঠিক সেদিনের মতো চমকে দেয় বারবার। নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়ে গিয়েছিলি তুই। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেল হৃদয়ে তোলপাড়। তীর তীর করে ভেঙে গেল দাম্ভিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন। আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপুরী। সেদিনের পর থেকে নিজের স্টেটাস, পার্সোনালিটি, বয়স, সম্পর্কের সমীকরণ সবকিছুর মাথা খেয়ে তোর প্রতি অবসেসড হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে দিনরাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকেই বের হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম। শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তা চেতনা আর বেপরোয়া ইচ্ছেগুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজেই সরে এসেছিলাম তোর কাছ থেকে। বাড়িয়েছিলাম 1000 মাইলের দূরত্ব। দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহাপ্রাচীর। একাকী বিষণ্ণ জীবনে কতটা যন্ত্রণায় দিন রাত অতিবাহিত করেছি সে হদিস রাখিস তুই? অথচ কোনো কিছু না জেনেই, আমার ভোগ করা যন্ত্রণার একাংশ সহ্য না করেই আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দরভাবে আমার ভালোবাসায় নিজের ছোট্ট আঙ্গুলটা তাক করে ফেললি অরু। আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আনসার মি। অরুর মুখে কথা নেই, কি বা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ছাপ দিয়েছে ও। কৃতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে অরু। নতুন করে মনকে বোঝানোর তো কিছুই নেই। এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম, উপসংহার সবই তো লেখা শেষ বহু আগেই। অরু জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও অরুর চায়ান কৃতিককেই চাই। মুখে 100 বার না বললেও মনে মনে 1000 বার হ্যাঁ বলে বসে আছে ও। এ যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঢিলে করল কৃতিক। আস্তে করে অরুর কোমর ছেড়ে দিতেই ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেন ও বলতে চাইছে, কি ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ তো জোড়াজুড়ি করলেন, আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন?
ধরে রাখুন না আমাকে। কিন্তু তার একটা কথা উচ্চারণ করতে পারল না অরু। আত্মসম্মানেরও তো একটা ব্যাপার আছে। অরু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুজে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে কৃতিক বলে, আই নো মাই অবসেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করি আমি। নিজের অজান্তেই তোকে অনেক অনেক কষ্ট দেই। আমি মানি সব দোষ আমার। আমি অনেকটা বেপরোয়া আর ছন্ন ছাড়া, তাও মানি। কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে থেকে যা অরু। ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি। কৃতিকের শেষ কথাগুলোতে ঠিক কী পরিমাণ জাদু ছিল তা বোধহয় ওরও বললে বোঝাতে পারবে না। কৃতিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে সেটা ওরও আজকে প্রথম আবিষ্কার করলো। আরও এটাও জানে যে কৃতিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারেই কে সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃতিকের কথায় পাছে মুখে কিছু না বললেও মনে মনে অরু বলে, ফিরে যাওয়ার জন্য আসিনি তো। তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গে নিজেকে দগ্ধ করা যে এখনো বাকি। বাইরে পিছলে চমকাচ্ছে। ক্ষণে ক্ষণে বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীল বর্ণের টলটলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরের এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই কৃতিক অরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি আর তোকে টাচ করবো না কখনো। আর না তো তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করব। শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা খুদা করেও মুখে আনবি না। ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক। তৎক্ষণাৎ পেছন থেকে অরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে? অরুর কথায় কৃতিক পেছনে ঘাড় ঘোরালে অরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃতিকের কোলে উঠে পড়ে। অরুর দুই অরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে কৃতিক গম্ভীর মুখে বলল, এখন আবার কি চাই? আপনার স্পর্শ। কতদিন হয়ে গেল আপনি আমাকে একটু আদর করেন না। কৃতিক শুষ্ক ছোক গিলল। ছোক গেলার সময় ওর অ্যাডামস অ্যাপেলটা কি আকর্ষণীয়ভাবে ওঠানামা করলো, যা দেখে চোখ দুটো অচানক নেশায় বুঁদ হয়ে গেল অরুর। অগত্যাই অরু নিজের খের হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো কৃতিকের গলাটা। অরুর গভীর চাহনে পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না কৃতিকের। ও একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো, যা বলছিস আর যা করছিস তা কি সজ্ঞানে ভেবে চিন্তে করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলি? অরু আস্তে আস্তে নিজের চাউনি উপরে তুলে কৃতিকের চোখে চোখ রেখে বলে, এত কিছু বুঝি না, আমি আপনাকে চাই। জেনে শুনে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে। তাছাড়া আজকে নতুন তো কিছুই না। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃতিক। অরুর লম্বা চুলগুলোকে মুঠিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে। অতঃপর সেভাবেই ধরে রেখে হিসিয়ে কৃতিক বলে, আজ আমি একটু বেশি রেগে আছি অরু। সহ্য করতে পারবি না আমায়। আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি। কৃতিকের বলা কথাগুলো শুনে গেল অরু। অতঃপর কোনো কিছুরে চুপচাপঙ্কিত না দিয়ে চোখের পলকে কৃতিকের সিগারেট পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠধর চেপে ধরে কয়েক সেকেন্ড আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় ওই একটা ছোট চুমুই যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃতিককে ব্লাডি বিস্ট বানিয়ে দিতে। কৃতিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্ব বাড়িয়ে মাথাটা নিচু করে অরু বলে, আর কখনো আপনার উপর রাগ করব না আমি। আর নয়তো আপনাকে এভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো। আমি সত্যি একটা ইম্যাচিউর। সব ভুলে যাই আমি। কৃতিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেল, পরক্ষণে বাজ পাখির মতো আক্রমণ করে বসলো ওর ফিনফিনে কোমল ওষ্ঠ ধরে।
অরুর দম ফেলার ফুরসত নেই, অথচ কৃতিক ছাড়লো তো নাই, উল্টে ছোটের কাজ ব্যবহৃত রেখে হিসিয়ে বলল, 100 বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপর। দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্বটা শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা করতে হয় তাই করবো আমি। দরকার পড়লে সারাদিন সারা রাত তোর পিছু পিছু ঘুরবো, কোনো সমস্যা নেই তাতে। ইউ হ্যাভ প্রপার রাইট টু বি অ্যাংরি উইথ মি বেবি, অ্যান্ড আই হ্যাভ প্রপার রাইট টু পানিশ ইউ হার্ট। শেষ কথাতে তীর্যক হাসির রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অথরের কোণে। অরু তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন? এবার আর জবাব দিল না কৃতিক। অরুকে বাচ্চাদের মতো কোলে নিয়েই পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে অরুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলো। অরু হকচকে উঠে বলল, ওটা খুলবেন না প্লিজ, এমনিতেই অনেকটা জখম হয়েছে, আর না। কৃতিক চোখ ছোট ছোট করে অরুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হাসকে স্বরে বলল, Then you have to help me baby. কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো অরু। নিয়ে যাওয়া গলায় শুধালো, কি 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 হেল্প? কৃতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বলল, Just unbutton my shirt. আমাদের গল্পের ইষ্টিকুটুম হলেন আপনি সায়র, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মুহূর্ত পার করে সায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুঝেছিল, মাত্র কয়েক সেকেন্ড, ঠিক তখনই কথা ছড়ে নীলিমা। নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় সায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুচকে সায়র বলে ওঠে, মানে আমি তো কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে? সায়রের কথার পাছে নীলিমার রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে, আমাদের সবার ধারণা ভুল সায়র, আপনি আমাকে বিয়ে করতে জোর করেননি, আর নয়তো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন। নীলিমার কথা শুনে সায়র এবার ধর ফরিয়ে উঠে বসে, অবাক কণ্ঠে বলে, কি বলছিস সব? আমার স্পষ্ট মনে হয়েছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বা যেন আমার দিকে বন্দুক অব্দি তাক করেছিল। নীলিমা নিঃশব্দে হাসল। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্যে ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখে নীলিমা বলে, শুরু থেকে শেষ অবধি সবকিছুই সাজানো ছিল সায়র। সায়র শুষ্ক একটা ঢোক গিলে বলল, একটু খুলে বলবে প্লিজ? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়, পরক্ষণেই বলে, আচ্ছা, আপনার কি একটুও অদ্ভুত লাগেনি? কথা নেই বাচ্চা নেই, হুট করেই আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পর আব্বাজান কেন খুঁজলো না? আচ্ছা বাদ দিন, আমিই বলছি। আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবেই আপনি আমাকে বিয়ে করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও অরু আপার বিয়ের পর চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজেই অন্যের ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবর দিয়েছি, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নেন। সায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এতটা নাটক কেন করেছিলে নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকে পছন্দ করতাম, আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে শুধু শুধু আমাকেই কেন ইগনোর বা করেছিলে কেন? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা একটা করে বলি ওকে। সায়র বুঝদারদের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল, প্রথমত মানুষের বিপরীতমুখী জিনিসের আকর্ষণ হলো বেশি। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশিই দেখা যায়। তাই তো আমিই ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফলে দেখেন আপনি খুব দ্রুত আমার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণ এটাই ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যের অবলম্বন করছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলেই তীব্র অনুশোচনা আর অপরাধ বোধে মাথাটা হেট হয়ে যায় যেন আমার। বিয়েটা কেন করেছিল? নীলিমার কথার মাঝে প্রশ্ন করে সায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে,
একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। মা মারা যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে অভাবে পড়ে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিল আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলো আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জনক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ায় তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে নিয়ে সম্মানহানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার।